ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা অন্যতম একটি পার্ক, যার নাম ডাম্বারটন ওকস। এটি ১৯৪৪ সালের সম্মেলনের স্থান ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি করেছিল। এস্টেটের ল্যান্ডস্কেপ অংশের যে অংশটি একটি উন্নত প্রাকৃতিক এলাকা হিসেবে ডিজাইন করা হয়েছিল, তা জাতীয় উদ্যান পরিষেবাকে দেওয়া হয়েছিল এবং এখন এটি ডাম্বারটন ওকস পার্ক। পার্কটির সফেদ প্রবেশদ্বারটি ফুলের সমাহার আর লতাপাতায় মুড়িয়ে আছে। চারিপাশে হরেক পদের সুন্দর সুন্দর ফুলে ঘেরা, যেমন অর্কিড, টিউলিপসহ নানান রং-বেরঙের ফুলের সমাহার, যেন এটা কোনো ফুলের রাজ্য না হয়, কোনো স্বপ্নের রাজ্য। সাথে সবুজের সমাহার তো আছেই। এখানে প্রকৃতি যেন প্রাণোচ্ছল। সবুজের সংস্পর্শে সব সতেজ। সময় তখন বিকেল ৪টে। কিছুক্ষণ আগেই জুবরানদের পরপর ২টা গাড়ি এসে এখানে পৌঁছেছে। জাফরিন ছিল জুবরানের গাড়িতে। গাড়ি থেকে নেমেই সে ছুটেছে প্রাকৃতিক সৌন্দর্য গায়ে মাখতে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। যদিও খানবাড়িতে থাকতে সে তাদের বাগানে নানান পদের ফুলগাছ বুনেছে, আবার সেগুলোর যত্নও নিজের হাতে নিয়েছে, সেহেতু প্রকৃতির সৌন্দর্যের প্রতি তার অন্যতম দুর্বলতা রয়েছে। জুবরান জাফরিনের আনন্দে আর উচ্ছ্বাসে মেতে ওঠার সেই দৃশ্য গাড়িতে ঠ্যাস লাগিয়ে দাঁড়িয়ে থেকে এক নজরে উপভোগ করছে। জুবরান তার মুখে ব্ল্যাক মাস্ক আর মাথায় বড় লম্বা একটা ক্যাপ টেনে নিয়েছিল, যেন এখানে কেউ তাকে চিনতে না পারে। জাফরিনের পিছু পিছু ফাতেমা, অনামিকা আর সাবরিনাও গিয়ে দাঁড়িয়েছে। জাফরিন চারিদিকে চোখ বুলিয়ে বলল, এত সুন্দর এখানের পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। সাবরিনা জাফরিনকে এভাবে মুগ্ধ হতে দেখে বলল, তাই এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমাদের সময় করে ঘোরাবো। ইনশাআল্লাহ। চলো বাগানের ওই পাশটায় যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান করা, তোমার ভাল লাগবে আর ভালো ছবিও আসবে। চল, আমি তোদের ছবি তুলে দেই। তাহলে আমার আর আজ ছবি তোলা লাগবে না। ঠিকই বলেছ। অনামিকা ভেংচি কেটে ফাতেমাকে নিয়ে অন্য পাশে চলে গেল। তখন ম্যাক্স এসে ধ্রুবর কাঁধে হাত রাখল। ম্যাক্স বিরক্ত হয়ে বলল, কিরে ভাই, তোরা কি এখন ঘুরতে এসেও শুরু করে দিবি? ধ্রুব অনামিকার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে বলল, দেখিস না কিভাবে গায়ে পড়ে লাগতে আসে। এবার কি আমার কোনো দোষ ছিল, তুই বল। না, সব দোষ আমাদের, তোদেরকে এখন এখানে এনে। ওদিকে অনেকক্ষণ যাবৎ জুবরান তার তীক্ষ্ণ নজর দিয়ে সাফিনকে লক্ষ্য করছে। ছেলেটা কিভাবে ফাতেমার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু ফাতেমা তাকে এড়িয়ে চলছে ততবারই। ব্যাপারটা সবার নজর এড়াতে পারলেও জুবরানের নজর এড়ায়নি। সে ঠিকই সব ধরে ফেলেছে তার তীক্ষ্ণ মস্তিষ্কে। এক পর্যায়ে জুবরান গলা উঁচিয়ে সাফিনকে ডেকে উঠল। সাফিনও জুবরানের ডাক পড়তেই ছুটে এলো। সাফিন তার কাছে আসতেই জুবরান তার কাঁধে হাত রেখে এক ব্রু উঁচিয়ে প্রশ্ন করল। কি হচ্ছে এসব? সাফিন ঘাবড়ে গেল জুবরানের এমন প্রশ্নে। সে উত্তরে বলল, কই, কিসের কথা বলছিস তুই? জুবরান সন্দিহান নজরে আবারও প্রশ্ন করল, তুই ফাতেমার পিছু পিছু কি করছিস? কই না তো, আমি তো আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সাথে মিথ্যা বলিস? সাফিন বুঝে গেল জুবরান সব আগেই ধরে ফেলেছে, তাই সে আর কিছু না লুকিয়ে কাঁইকুঁই করে বলল, দেখ দোস্ত, তুই তো জানিস আমি কেমন। ওইসব মেয়েবাজির মধ্যে আমি কখনোই ছিলাম না, কিন্তু ফাতেমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, মন থেকে। তবে যেটা বুঝতে পারলাম, ও ছেলেদের সাথে কথা বলাতে কমফোর্টেবল না। তাই আমি ওর সাথে সহজ হওয়ার ট্রাই করছি, কথা বলার ট্রাই করছি, তাই একটু পিছু পিছু ঘুরছিলাম। হুম। কি কিছু বল। জুবরান কিছু না বোঝার ভান করে বলল, কি বলবো? বন্ধু হিসেবে কিছু একটা পরামর্শ দে। জুবরান সংক্ষেপে পরামর্শ দিয়ে বলল, কিপ ট্রাইং। কথাটা বলে সাফিনের পিঠ চাপড়ে সেখান থেকে প্রস্থান করল সে। জুবরানের চোখ এখন খুঁজছে শুধু জাফরিনকে। মেয়েটা একটু আগেই তো এখানে ছিল, এর মধ্যে গেল কোথায়? বাগানের দিকে একটু হাঁটতেই দেখতে পেল জাফরিন নিচু হয়ে ঝুঁকে একটা ফুলের ছবি তুলতে ব্যস্ত। জাফরিনকে দেখে জুবরান সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু মুহূর্তেই ঘটল এক প্রত্যাশিত ঘটনা। ছবি তোলা শেষ হলেই জাফরিন সোজা হয়ে পেছাতে গিয়ে তার বোরখার বাড়তি অংশের কাপড়ে পা বেঁধে পড়তে নিচলল। জুবরানের চোখে সেই দৃশ্য পড়তেই সে দ্রুত ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে জাফরিনের বোরখার হাতার একটা অংশ টেনে ধরে ফেলল। ফলে জাফরিন পড়া থেকে বেঁচে গেল। আতঙ্কে জাফরিন চোখ বড় বড় করে জুবরানের দিকে তাকাল। তখন জুবরান কপাল কুঁচকে বলল, হাঁটা চলাও শিখিসনি? জাফরিন কাঁদো কাঁদো মুখ করে বলল, এভাবে খোঁচা মেরে কথা কেন বলছেন? আমি কি ইচ্ছে করে পড়তে নিয়েছিলাম বলুন? জুবরান তার কথার কাছে
তাকে কটাক্ষ করে বলল, না, ইচ্ছে করে কেন পড়তে যাবি? আমি তো তোকে ধাক্কা দিয়েছিলাম। জাফরিন ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল, আপনি যতই ঝগড়া করতে চান না কেন, লাভ নেই, কারণ আমি আপনার সাথে লাগতে আসবো না। জোবরান আশ্চর্য হয়ে বলল, তোকে কে বলছে আমি তোর সাথে ঝগড়া করছি? মাথা কি গেছে তোর? জাফরিন একটু ভেবে তারপর বলল, ও, তাহলে ঝগড়া করছেন না? না। তাহলে ঠিক আছে, নিন, এবার আমার হাতটা ছাড়ুন। আমার কোনো শখ নেই ধরে রাখার। জাজাকাল্লাহু খয়রান। এর মানে কি? জাফরিন অবাক হয়ে বলল, আপনি এর মানে জানেন না? অদ্ভুত। যাই হোক, এর মানে হচ্ছে ধন্যবাদ কেন? আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। জুবরান কোনো প্রত্যুত্তর না করে চলে যেতে নিচলল, তখন জাফরিন আবার পিছু ডেকে উঠল। দাঁড়ান একটু, আমাকে এখানে একটা ছবি তুলে দেবেন প্লিজ। সাবরিনাদের বল। আপনার কি মনে হয় ওরা এখানে থাকলে আমি আপনাকে বলতাম? জুবরান আর কিছু না বলে জাফরিনের হাত থেকে ওর ফোনটা টান দিয়ে নিয়ে বলল। নে পোজ দে। জাফরিন ফুল হাতে নিয়ে কয়েকটা পোজ দিল ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে একটা সময় সে দেখল একটা ফুলে প্রজাপতি বসেছে। সেটা ধরতেই এগোলো সেদিক, কিন্তু ঘটল আবারও এক বিপত্তি। জাফরিন যেই প্রজাপতিটা ধরতে যাবে, তখনই সেখানে বেঁধে থাকা এক বাঁশের কঞ্চিতে তার জুতো আটকে এই পর্যায়ে ছিঁড়েই গেল, টান পড়ে। চকতে হতভম্ব হয়ে জাফরিন নিজের ছেঁড়া জুতোর দিকে একবার তাকিয়ে আবার জুবরানের দিকে তাকালো, মুখে বিড়বিড় করে বলল, এটা কি হলো? এই একটা জুতোই আমি এনেছিলাম দেশের থেকে, তাও ছিল আমার পছন্দের জুতোটা। আগে জানলেই এক্সট্রা আর একটা নিয়ে আসতাম। ধুর, আমার পছন্দের কেডসটা গেল এখন, তো কাল ভার্সিটিতে পরার জন্য জুতোও অবশিষ্ট রইল না। জুবরান এগিয়ে এসে জাফরিনকে পাশে থাকা বেঞ্চে বসতে বলল। জাফরিন বসার পর জুবরান তার জুতো খুলে হাতে নিয়ে পায়ে কোনোরূপ স্পর্শ না করেই দেখতে লাগল কোথাও কেটে ছিঁড়ে গেছে কিনা। জুবরান কি করছে তা জাফরিন চুপচাপ দেখছিল। তখন জুবরান বলে উঠল, অনেক হয়েছে ঘোরা, আর ঘুরতে হবে না, চল তোকে দিয়ে আসি। কিন্তু আমরা তো সবেমাত্রই এখানে আসলাম, আমি তো আর একটু ঘুরে দেখতে চেয়েছিলাম, কিছুই তো তেমন ঘুরে দেখা হলো না। তোকে আরেকটু ঘুরতে দিলে দেখা যাবে তুই আর অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারছিস না। এমনিতে যে শুরু করে দিয়েছিস, ভেবেছিলাম আগে থেকে অনেকটা ম্যাচিউর এসছে তোর মধ্যে, কিন্তু বাচ্চা মতো ঠিক আগের মতোই রয়ে গেছে দেখছি। আর কোনো কথা না, চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বস, আমি আসছি। জাফরিন গিয়ে মুখ ভার করে গাড়িতে বসল। জুবরান সবাইকে বলল তারা ফিরে যাচ্ছে। সবাই না চাওয়া সত্ত্বেও জুবরানের কথায় গাড়িতে উঠে বসল। জুবরানের গাড়িতে জুবরান ড্রাইভিং সিটে গিয়ে বসল। তার পাশের সিটে সাফিন বসেছে, আর পেছনের সিটে ফাতেমা আর জাফরিন। তাদের পেছনের গাড়িতে আছে ধ্রুব, ম্যাক্স, সাবরিনা আর অনামিকা। জুবরানের গাড়ি থামল জাফরিনদের হোস্টেলে। তখন বাজে বিকেল 5টা। গাড়ি থামতেই ফাতেমা আর জাফরিন ধীরে স্থুস্তে নেমে পড়ল। জাফরিনকে মন ধার করে নামতে দেখে জুবরান জাফরিনকে তার কাছে ডাকল। জাফরিন জুবরানের গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াল। জুবরান জাফরিনের মুখ দেখে প্রশ্ন করল, তোর কি এখনও ওই একই জুতার জন্য মন খারাপ, নাকি ঠিকমতো ঘুমাতে পারার কারণে? জাফরিন মাথা নিচু করে উত্তর দিল, দুটোই। যা, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে রাতে ঠিকঠাক মতো খেয়ে ঘুম দিস। পরে আমি রাতে কল করে তোকে খোঁজ নিব। যদিও শুনি তখন তোর মন খারাপ, তাহলে খবর আছে। আমার নাম্বার আছে আপনার কাছে, কিভাবে কল করবেন? ওটা নিয়ে তোকে এত ভাবতে হবে না, ভেতরে যা, রেস্ট নে। জাফরিন মাথা দুলিয়ে ফাতেমাকে নিয়ে ভেতরে যাচ্ছিল। তখন সাফিন ফাতেমার পানে আশাহত নয়নে তাকিয়ে মনে মনে চাইছিল সাফিন একবার পিছু ঘুরে সাফিনের দিকে তাকাক, কিন্তু তার ধারণা ভেস্তে গেল। ফাতেমা একটিবারও তাকাল না পিছু ফিরে, বরং তরতর পায়ে ভেতরে চলে গেল, যেন এখান থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করাটাই তার জন্য শ্রেয়। তারা ভেতরে যেতেই জুবরান গাড়ি টানল তার গন্তব্যে। অন্যদিকে ধ্রুবদের গাড়িতে ধ্রুব আর অনামিকার ঝগড়ায় ম্যাক্স আর সাবরিনা ত্যক্ত বিরক্ত হয়ে মাথা ধরে আছে। তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। সেই তখন থেকে শুরু এদের ঝগড়া, তবুও থামার নাম গন্ধ নেই। ম্যাক্স এবার হাল ছেড়ে দিয়ে বলল, ভাই, আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে যা দয়া করে, আমরা কবে ক্যাবে করে চলে যাব। আর একটু সামনেই তো তোদের বাড়ি, এখানে কেন নামতে যাবি? তোদের ঝগড়ায় কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মাথা লিটারেলি ধরে যাচ্ছে আমাদের। আর একটুও সহ্য করলে আমরা কালা হয়ে যাব। নামা ভাই, আমাদের নামিয়ে উদ্ধার কর।
কিছুক্ষণ পর ধ্রুব গাড়ি থামিয়ে ম্যাক্স আর সাবরিনাকে নামিয়ে দিল তাদের অ্যাপার্টমেন্টের সামনে। তারা নেমে যেতেই এখন গাড়িতে বাকি রইল অনামিকা আর ধ্রুব। তারা একে অপরের দিকে রাগে তাকাচ্ছে না। বাকিটুকু পথও এভাবেই চলল। কিছুক্ষণ পর ধ্রুব তাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই অনামিকা বিনা বাক্যে গাড়ি থেকে নেমে হনহনিয়ে ভেতরে চলে গেল। ধ্রুব সেদিকে পাত্তা দিল না, পিছু পিছু সেও ভেতরে চলে গেল। জাফরিন আর ফাতেমা তখন বাসায় এসেই হাত মুখ ধুয়ে আসরের নমাজ আদায় করে নিয়েছিল। পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাগরিবের ওয়াক্ত পড়তেই মাগরিবের নামাজ শেষে পড়ার টেবিলে বসে তারা তাদের ভার্সিটি থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট করা শুরু করল। এখন বাজে রাত ৮টা। ফাতেমা আর জাফরিন ওগের অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে মাত্র স্টাডি টেবিল থেকে উঠল। তখন জাফরিনের দিকে তাকিয়ে ফাতেমা বলল, জাফরিন, তুমি কাল আমার জুতো পরে যেও ভার্সিটি। তুমি তো এক্সট্রা কোনো জুতো আনোনি সাথে? আমার এক্সট্রা আছে। আরে না, তুমি এত ভেবো না। আমি মার্কেটে গিয়ে নিয়ে নিব কাল এক নতুন জোড়া। তাহলে কাল সকালে কি পরে বের হবে? একটা জুতোর জন্য তুমি ক্লাস মিস দেবে বুঝি? কাল না হয় আমারটাই পরে যাও, পরে ক্লাস শেষে মার্কেটে গিয়ে নতুন নিও। তোমাকে অনেক অনেক শুক্রিয়া। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস, বুঝেছো? আচ্ছা, বুঝেছি। রাতের খাবার খেয়ে এশার নামাজ শেষে তারা যে যার বিছানায় শুতে গেল। তখন জাফরিনের ফোন কল আসলো। নাম্বারটা আননোন। তখন তার মনে পড়ল জুবরান ভাইয়ের তো কল করার কথা। সে কল রিসিভ করে জানালার পাশে গিয়ে দাঁড়াতেই জানালা থেকে মিষ্টি একটা বাতাস এসে তার মুখে লাগল। তখনই কলে জুবরানের কণ্ঠ শোনা গেল। রাতে খেয়েছিস? আলহামদুলিল্লাহ, খেয়েছি। আপনি? এখনও মন খারাপ? না, ওই ছোট বিষয়ে কি আর মন খারাপ করে বসে থাকবো সারাক্ষণ? তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা কর। ছি। কিছু না, যা গিয়ে ঘুমিয়ে পড়। বলেই জুবরান কল কেটে দিল। জাফরিন তখন তার নাম্বার ফোনের কল লিস্টে জুবরান ভাই লিখে সেভ করে ঘুমোতে চলে গেল। অন্যদিকে ফাতেমা শুয়ে শুয়ে ইনস্টা স্ক্রল করছিল। তখন একটা নোটিফিকেশন পপ আপ হলো, কারো ফলো রিকোয়েস্টের নোটিফিকেশন। ভেতরে ট্যাপ করতেই দেখতে পেল একটা প্রোফাইল, নাম সাফিন আহমেদ। প্রোফাইলের ভেতর তার বাইকিংয়ের কিছু ভিডিও ক্লিপ সাথে মেডলিং করে তোলা কয়েক ধরনের ছবি। ফাতেমা অবাক হয়ে গেল এটা ভেবে যে সাফিন কি করে তার আইডি খুঁজে পেল। সে তো কখনো নিজের ছবি আপলোড করেনি, তার তো প্রোফাইল ভরা শুধু ফুলের ছবি দেওয়া। ফাতেমা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না, বরং সেই প্রোফাইল থেকে বেরিয়ে আবার নিউজ ফিড স্ক্রল করতে লাগল। তখন আবার মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ এলো সেই প্রোফাইল থেকেই। সাথে সাথে মেসেজটি ওপেন করে দেখতে পেল সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা ছিল, ফাতেমা, আমাকে চিনতে পেরেছো ফাতেমা? আমি সাফিন। সাথে আরেকটা মেসেজ এলো, তোমাকে কি মেসেজ দিয়ে বিরক্ত করলাম? ফাতেমা সেটারও কোনো উত্তর দিল না। ফোন বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে উঠে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিল জাফরিন। সকালে ফাতেমার আওয়াজে ঘুম ভাঙল তার। ফাতেমা তাকে উঠিয়ে বলল, জাফরিন, উঠো, তোমার নামে একটা পার্সেল এসেছে। আমি তো কিছুই অর্ডার করিনি। তাহলে কিসের পার্সেল এলো? দেখো গিয়ে। তখন জাফরিন উঠে মাথায় হিজাব পরে বেরিয়ে দেখল ডেলিভারি ম্যান বড় একটা বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে। আপনি কি নিশ্চিত যে আপনি সঠিক ঠিকানায় এসেছেন? জি ম্যাম। জাফরিন তখন তার হাত থেকে বক্সটি নিয়ে নিচে রাখল, কারণ তার একার পক্ষে এত বড় বক্স তোলা সম্ভব ছিল না। পার্সেলটি নিয়ে দেখল আসলেই তাতে তারই নাম আর অ্যাড্রেস দেওয়া। জাফরিন অবাক হল, তবুও খুলে দেখল। পার্সেলটি খোলার পরই জাফরিনের চোখ কপালে উঠে গেল। বক্সটিতে তার পছন্দের ব্র্যান্ডের ডিফারেন্ট ভেরিয়েন্টস অ্যান্ড কালার্সের 15 জোড়া কেডস। সে অবাক হয়ে ভাবতে লাগল এসব কে করল। তখনই বিছানায় রাখা তার ফোন বেজে উঠল। জাফরিন বক্সটি রেখে বিছানার কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল জুবরানের কল। সে ধরল। কলে জুবরান বলল, পছন্দ হয়েছে? জাফরিন চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করল। এইসব আপনি অর্ডার করেছেন? কি মনে হয় তোকে এই সামান্য বিষয়ে মন খারাপ করে থাকার কোনো অধিকার দেইনি আমি? তাই বলে এতগুলো? এগুলো বিলাসিতা নয় কি? জুবরান কাউকে কিছু দিলে ছোট লোকের মতো একটু একটু দেয় না। জুবরানের দাম্ভিকতা ভরা কথায় জাফরিনের রাগ তরতর করে মাথা চাড়া দিল। সে রাগান্বিত স্বরে বলল, ক্ষমা করবেন, আমি এগুলো নিতে পারবো না। আপনার হারাম পথে উপার্জিত টাকা দিয়ে দেওয়া কোনো কিছুই আমি গ্রহণ করতে পারবো না। আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে একটা জুতো জোড়া কেনার। এই নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আমি এগুলো রিটার্ন করে দিচ্ছি। কথাটা বলে জাফরিন জুবরানের উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দেয়।
সে ভার্সিটির জন্য তৈরি হয়ে ফাতেমার দেওয়া জুতা পরে নিয়ে বেরিয়ে পড়ল ফাতেমার সাথে। ভার্সিটিতে ক্লাস শেষ হলে অনামিকা আর ফাতেমাকে নিয়ে মার্কেট থেকে তার পছন্দমতো একটা কেডস নিয়ে নিল। এভাবেই চলে গেল 1 সপ্তাহ। এর মধ্যে জুবরান আর তাকে একটিবারও কল করেনি, হয়তো অভিমান করেছে। আজ উইকেন্ড, কথামতো জুবরানের বাসায় গিয়ে জাফরিনের রান্না করে দেওয়ার দিন। জাফরিন তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল সেই গন্তব্যে। কিন্তু জুবরানের বাসায় গিয়ে মেড থেকে জানতে পারল জুবরান 5 দিন আগেই তার নতুন অ্যালবাম মেকিংয়ের কাজে নিউ ইয়র্কে গিয়েছে, এখনও ফিরেনি। কবে ফিরবে তাও বলে যায়নি। জাফরিন সেই কথা শুনে বেরিয়ে গেল সেখান থেকে। সেদিনের পর আরও 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু জাফরিন কল করেও তাকে ফোনে পেল না। আজ সোমবার। জাফরিন, অনামিকা আর ফাতেমা প্রথম একটা ক্লাস শেষ করে ফ্রি টাইমে ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে, এই সেই বিষয় নিয়ে। তখন আশেপাশে বাকিদের কথা কানে এসে লাগল। তাদের মধ্যে একজন বলছে আজ নাকি ভার্সিটিতে হিসাব বিজ্ঞান বিভাগে নতুন এক প্রফেসর এসেছে, যে বিভাগে জাফরিন আর অনামিকাও রয়েছে। জাফরিন আর অনামিকা তাদের ক্লাসে ঢুকতেই দেখতে পেল যে যার মতো বসে গল্প করছে। তারাও তাদের মতো ব্যাগ রেখে সিটে গিয়ে বসল। কিছুক্ষণ বাদে ক্লাসে নতুন প্রফেসর প্রবেশ করতেই জাফরিন আর অনামিকা বাদে ক্লাসের সকল মেয়েরা থ হয়ে গেল। তার পরনে সাদা প্লেন শার্ট আর ব্রাউন ফর্মাল প্যান্ট। এত বছর পর একজন ইয়াং প্রফেসরকে দেখে মেয়েদের মনে লাড্ডু ফুটতে শুরু করল। সেটা লক্ষ্য করে সেই ব্যক্তিটি সবার অগোচরে মুখে একটা বাঁকা হাসি এঁটে নিল। সবাই দাঁড়িয়ে তাকে গ্রিট করল। সে নিজের পরিচয় দিয়ে বলল তার নাম উইলিয়াম জন। আজ থেকে সবাইকে সেই হিসাব বিজ্ঞানের সাবজেক্টে পড়াবে। সে সবার ভাবভঙ্গি লক্ষ্য করলেও জাফরিন আর অনামিকাকে সে লক্ষ্য করল তার প্রতি কোনোরূপ ইন্টারেস্ট না দেখাতে। তবে তার ফোকাস জাফরিনের ওপরই বেশি পড়ল। তার কাছে জাফরিনকে বাকিদের থেকে অনেকটা ভিন্ন মনে হল। এতে জাফরিনের প্রতি তার তীব্র আগ্রহ কাজ করা শুরু করল। সে মুখে বিড়বিড় করে আওড়াল, ইট উড বি ফান। উইলিয়াম হচ্ছে একটা মেয়েবাদ ছেলে। এখানে সে বিখ্যাত বাইক রেসিংয়ে দক্ষ হওয়ার জন্য। প্রায়শই সে যার বিপরীতে জিতে তার গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করে শর্ত অনুযায়ী। তারই স্বভাব পুরনো। কিছুক্ষণ বাদে উইলিয়াম তার বিষয়ের উপর লেকচার দেওয়া শুরু করে দিল। জাফরিন আর অনামিনা মন দিয়ে তা নোট করছে, কিন্তু ওদের ক্লাসে কয়েকটা মেয়ে রয়েছে যাদের নজর নতুন প্রফেসরের ওপর। তারা নোট করা রেখে গালে হাত দিয়ে ভ্যায়া করে তাকিয়ে আছে তার দিকে। ক্লাস শেষে জাফরিন বাকিদের সাথে বেরিয়ে যাচ্ছিল, তখন ফোনে কল পেল জুবরানের। সে খুশি হয়ে তুলল। জুবরান ভাই, কই ছিলেন? এতবার করে কল করেছি। বাইরে আমি অপেক্ষা করছি, আয়। কি, আপনি আমার ভার্সিটির বাইরে? হুম। দাঁড়ান, অপেক্ষা করুন, আমি আসছি। জাফরিন গেটের বাহিরে আসতেই দেখল জুবরান তার গাড়িতে ঠ্যাস লাগিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। তার গেটআপ দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে হয়তো সোজা এখানেই এসে পড়েছে। পরনে তার ওভারকোট আর মুখে কালো মাস্ক, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। এই কয়েকদিনে তার গায়ের রং যেন আরও উজ্জ্বলতা পেয়েছে। জাফরিন তার কাছে এগোতেই জুবরান তার দিকে না তাকিয়েই বলল, গাড়িতে ওঠ। মানে কোথায় নিয়ে যাবেন? উঠতে বলছি, চুপচাপ ওঠ। জাফরিন জুবরানের ঠান্ডা হুমকিতে বিনা বাক্যে উঠে পড়ল পেছনের সিটে। তখন জুবরান আবারও তাকে ঝাড়ি দিয়ে বলল, আমি কি তোর ড্রাইভার? কথার অর্থ বুঝে জাফরিন সামনের সিটে গিয়ে বসল। সে বসতেই জুবরানও তার ড্রাইভিং সিটে উঠে বসল। এরপর বলল, শুনুন, আমি তো ওদের বলে বের হইনি, ওরা চিন্তা করবে তো। ফোন করে জানিয়ে দে তোর অপেক্ষা না করতে তোর ফিরতে দেরি হবে। দেরি হবে মানে আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। জাফরিন আর কোনো প্রশ্ন করল না, কারণ সে সম্পূর্ণ বিশ্বাস করে জুবরানকে। জুবরান হঠাৎ প্রশ্ন করে জানতে চাইল, দুপুরে লাঞ্চ করেছিস? না, ক্লাসের কারণে করা হয়নি এখনো। আপনি করেছেন? না, তাহলে চল আগে একসাথে খেয়ে নিই। আমি তো আপনাকে সেদিন বলেই দিয়েছি, আপনার হারামের টাকায় আমি কিচ্ছু করব না। চিন্তা করিস না, আমার হারামের টাকা দিয়ে তোকে আর কিচ্ছু দিচ্ছি না। তাহলে? এত মানে বোঝা লাগবে না তোর। জাফরিন আর প্রশ্ন করল না। জুবরানও গাড়ি টান দিল। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে তার গাড়ি থামল। জাফরিন আগে জুবরানকে জিজ্ঞাসা করল রেস্টুরেন্টটা হালাল নাকি। জুবরান তাকে জানালো এটা সম্পূর্ণ হালাল একটি রেস্টুরেন্ট। তখন জাফরিন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সাধারণত বাহিরের দেশের বেশিরভাগ বড় বড় রেস্টুরেন্টগুলি হালাল হয় না, তাই সে বাহিরে খায় না। জুবরান জাফরিনের সামনে মেনু কার্ড ধরে বলল তার পছন্দ মতো অর্ডার করতে। সেটা হাতে নিয়ে দেখল তাদের এখানে অনেকগুলো সিগনেচার আইটেম রয়েছে। জাফরিন অনেক কনফিউজড হয়ে গেল তার কোনটা নেওয়া উচিত। জুবরান সেটা বুঝতে পেরে ওয়েটারকে ডেকে এখানকার বেস্ট সব আইটেমগুলো অর্ডার করে দিল।
জুবরানকে এত খাবারের অর্ডার করতে দেখে বলল, এ কি করলেন? এত খাবার খাবে কে? তোর যতটুকু ইচ্ছে ততটুকুই খাবি। আমার অপচয় একদমই পছন্দ না। এতগুলো খাবার আমি ওয়েস্ট হতে দিব না। আপনি অর্ডার করেছেন, আপনি খাবেন। আজব মেয়ে তো তুই। আমি এমনই। আপনি জানেন পৃথিবীতে কত জায়গায় কত মানুষ না খেয়ে মরছে, এক টুকরো রুটির জন্য ছটফট করছে। মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু হচ্ছে খাবারের অভাবে, কিন্তু বাবা মার কিচ্ছু করার থাকছে না। পারলে দান করুন, অপচয় নয়। আমরা বিলাসবহুল জীবনে থেকে তাদের কষ্ট কখনো বুঝবো না। বুঝলে এভাবে খাবার অপচয় করতে বিবেকে বাধ্য। আমাদের এভাবে আল্লাহর দেয়া রিজিক অপচয় করা উচিত নয়। কেউ পায় না, আর যারা অঢেল পায় তারা এর মূল্য দিতে জানে না। তাছাড়াও আমাদের প্রিয় নবী বলেন, ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। তাহলে বাড়তি খাবার পার্সেল করে রাস্তায় গরিব কাউকে পেলে দিয়ে দিস। এবার খুশি? ঠিক আছে। জাফরিন কথামতো খাওয়া শেষে বাড়তি খাবারগুলো পার্সেল করে নিয়েছে, যেগুলোতে সে হাত দেয়নি। আর যে খাবারগুলোতে সে হাত দিয়েছে তা একটুও অপচয় না করে সম্পূর্ণ খেয়েছে সুন্নতি নিয়মে। অবশ্যই সে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিয়েছিল, আর জুবরানের মুখ থেকেও বলিয়েছে, আর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিকের শুকরিয়া আদায় করতে। একজন মুসলিমের এভাবেই খাওয়া উচিত। জুবরান জাফরিনের খাওয়ার আদব খেয়াল করছিল, সেও তাকে অনুসরণ করেছে। সে যতটুকু খাবে ততটুকুই প্লেটে তুলেছে, আর সম্পূর্ণটুকুই খেয়েছে, বিনা অপচয় করে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে খোঁজাখুঁজির পর জাফরিন একটা বৃদ্ধ ভিক্ষুককে সেই পার্সেল করা খাবার দিয়ে দেয়। ভিক্ষুকটি তা পেয়ে খুশি হয়ে জাফরিনকে একটা স্বচ্ছ হাসি উপহার দেয়। জুবরান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জাফরিনের কর্মকাণ্ড। সে মনের অজান্তেই হেসে ফেলল। মেয়েটা যখন থেকে তার জীবনে পা রেখেছে তখন থেকে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিজের মতো করে সাজিয়ে তুলছে। কিভাবে তার মতো একটা জেদি ছেলেকে প্রত্যেকটা বিষয়ে মানিয়ে ছাড়ছে, তার জায়গায় অন্য কেউ হলে জুবরান কখনোই তা করত না। জাফরিন তার রংহীন জীবনটাকে রাঙিয়ে তুলছে তার নিজস্ব রঙে। তার গন্তব্যহীন জীবনের গন্তব্য হয়ে দাঁড়িয়ে এই মেয়েটি। জুবরান খেয়াল করছে ইদানিং জাফরিন ওর দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। না হয় দূরে থেকে কেন তার জাফরিনের জন্য মন ছটপট করবে, কেন এত টানবে তাকে এই কয়েকদিনের ব্যবধানে? তাহলে এতদিন সে কিভাবে দূরে দূরে ছিল এই আলোর থেকে, সে তা ভেবে পায় না। বরং তার মতে যতদিন সে জাফরিনের থেকে দূরে ছিল তার আলো থেকে, ততদিনই ভালো ছিল। তার অনুভূতিগুলোকে অস্বীকার করার প্রয়াসে থেকেছে, তা দমিয়ে রাখতে পেরেছে, আয়ত্তে রেখেছে নিজের মাঝেই। কিন্তু জাফরিনকে কাছ থেকে দেখার পর থেকেই তার হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা এত বছরের সুপ্ত অনুভূতিগুলো যেন তার অবাধ্য হয়ে পড়ছে দিন দিন। জুবরান কখনোই চায়নি কাউকে তার দুর্বলতা করে তুলতে। সে সবসময় চেয়েছে কোনো রকম পিছুটান ছাড়াই অদম্য হয়ে থাকতে। কিন্তু জাফরিন তাতে ভাটা ফেলে তার হতে দিল কই। সেখান থেকে তারা আবারও গাড়িতে উঠে পড়ল। দীর্ঘ ৩৫ মিনিট ড্রাইভ করার পর গাড়ি থামল ফেয়ারফ্যাক্সের একটা এলাকায়। সে নেমে জাফরিনের দিকে এগিয়ে তার দিকের দরজা খুলে দিল। জাফরিনও নেমে গেল। সে জুবরানের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল। জুবরান তার দৃষ্টি উপেক্ষা করে বলল, আয়। জাফরিনও তার পিছু পিছু সামনের দিকে এগিয়ে গেল। একটা কাঠের ব্রিজ ধরে হাঁটতে লাগল। সে যতই সামনে এগোচ্ছে ততই যেন সামনের অবাক করা দৃশ্য তার চোখে ধরা দিচ্ছে। যত এগোচ্ছে তত সবুজের সমাহার তাকে ঘিরে ধরেছে। তার মনে হচ্ছে হয়তো কোনো পাহাড়ি এলাকা এটা। দূর থেকেই কানে ভেসে আসছে পানির ঝংকার। এক পর্যায়ে ব্রিজের শেষ প্রান্তে এসে পৌঁছতেই চোখে পড়ল বিশাল নদী বেয়ে ওয়াটারফল। তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। এ যেন দৃষ্টি শীতল করা এক মনোরম দৃশ্য। জুবরান তখন নিজে থেকেই বলতে শুরু করল, এটা হলো এখানকার গেট ফলস। গ্রেট ফলস হল ওয়াশিংটন ডিসি থেকে ১৪ মাইল উজানে পটোম্যাক নদীর ওপর অবস্থিত একগুচ্ছ র্যাপিড স্রোত আর জলপ্রপাত, যা মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি আর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির সীমান্তে অবস্থিত। পটোম্যাক আর জলপ্রপাতগুলি আইনগতভাবে সম্পূর্ণ মেরিল্যান্ডের মধ্যেই, কারণ রাজ্যের সীমানা নদীর দক্ষিণ তীরকে অনুসরণ করে। গ্রেট ফলস এলাকাটি কায়াকিং, হোয়াইট ওয়াটার রাফটিং, রক ক্লাইম্বিং আর হাইকিংয়ের জন্য জনপ্রিয়। বিয়ার আইল্যান্ডের বিলিগোট ট্রেল এবং মেরিল্যান্ড থেকে অ্যাক্সেসেবল ওলমস্টেড আইল্যান্ড উভয়ই গ্রেট ফলসের মনোরম দৃশ্য উপস্থাপন করে। ভার্জিনিয়ার পাশেও উপলক্ষ পয়েন্ট রয়েছে।
জাফরিন মাঝারি মাঝারি পাথরের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির দিকে আরেকবার তাকাল। নদীটি ২০ ফুট জলপ্রপাতের ওপর দিয়ে প্রবাহিত হয়, যার ফলে ১ মাইলেরও কম দূরত্বে মোট ৭৬ ফুট উচ্চতা নেমে যায়। তার দৃষ্টিতে আনন্দ খেলে গেল। জুবরান তা ভালোই উপভোগ করছে। সে তো চেয়েছিলই জাফরিনকে খুশি করতে, আর সে হয়েও গেল। এই মেয়েটাকে খুশি করতে তার তেমন কিছুই করতে হয় না। মেয়েটা ছোট ছোট বিষয়েই খুশি হয়ে যায়, আর তা উপভোগ করতে শুরু করে। জাফরিন ভেতরের পথ ধরে নিজ মনে হেসে খেলে হেলে দুলে হাঁটা শুরু করল, যেন এখানে জুবরানের কোনো অস্তিত্ব নেই, সে একাই এখানে এসেছে। জুবরানও তার পেন্টের পকেটে দুহাত পুড়ে তাকে অনুসরণ করে হাঁটতে লাগল। অনামিকা ভার্সিটি থেকে মাত্রই বাসায় ফিরল। জাফরিন তাকে মেসেজ করে দিয়েছিল, তাই সে আর তার জন্য অপেক্ষা করেনি। রুমে গিয়ে ফ্রেশ হতে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে একটা প্লেন টপস আর প্লাজো পরে নিল। নিচ থেকে তখন তার খালামণির ডাক পড়ল লাঞ্চ করার জন্য। সে ডাকে উত্তর দিয়ে মাথায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল। নিচে গিয়ে খাবার টেবিলে বসতেই দেখল ধ্রুব আগের থেকেই সেখানে বসা। অনামিকা মুখ বাঁকিয়ে তার ওপরের প্রান্তের একটা চেয়ার টেনে বসে পড়ল। শান্তা বেগম এসে তাদের খাবার বেড়ে দিল। তাদের দুজনের কারও মুখে কোনো রা নেই আজ, যেন ঝগড়া করার মুডে নেই। শান্তা বেগম তা লক্ষ্য করে বললেন, কিরে, তোরা এভাবে দুজন দুদিকে মুখ করে রেখেছিস কেন? আবার লেগেছে তোদের? আরে খালামণি, বাদ দাও। কি রেধেছ দাও, জলদি দাও, অনেক ক্ষুধা লেগেছে। আম্মু, আমার বেশি ক্ষুধা লেগেছে, আমাকে আগে দাও, এদিকে এসো। খালামুনি, তুমি আমাকে রেখে ওনাকে আগে দিতে পারবে? আলবাত পারবে। এই ভদ্রমহিলা আমার মা, তার উপর আমার অধিকার আগে। খালামায়ের মতো, তার মানে সে আমারও মা, তাই আমারও অধিকার বেশি। বললেই হলো, আমার মা কি তোমাকে জন্ম দিয়েছে? জন্ম দিলেই যে মা হওয়া যায় না এমন কোনো কথা আছে? হ্যাঁ আছে, আমার কাছে আছে, শুনে রাখো। উফ, তোরা থামবি? খেয়ে দে আমাকে উদ্ধার কর। বাবারে বাবা, এরা পারেও। সাপ বেজির মতো লেগেই থাকবে এদের। বলি, একটুও কি ঝগড়া না করে থাকা যায় না? ধ্রুব আর অনামিকা তখন একসাথে চেঁচিয়ে উঠল। না না। অন্যদিকে ফাতেমাও তখন জাফরিনের মেসেজ পেয়েছিল, তাই সে নিশ্চিন্তে হোস্টেলে এসে পড়েছে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে হাতে ফোন নিয়ে বসতেই দেখে ডজনখানেক নোটিফিকেশন মেসেজের, আর তার কেউ না, সাফিনই করেছে। সাফিন যে ওই প্রথম দিন থেকেই তাকে পছন্দ করা শুরু করেছে, ফাতেমা ঠিকই টের পেয়েছিল। তাই সে সাফিনকে পাত্তা দিতে চাইছে না। সে অবুঝ ন, সবই বোঝে। এমন না যে ফাতেমার তাকে ভালো লাগেনি। সাফিন খুবই মিষ্টি আর শান্ত স্বভাবের ছেলে, কিন্তু সাফিনের চলাফেরা তার মোটেও পছন্দ না। ফাতেমা চাইছে না দুর্বল পড়ে যেতে, কোনো হারামে জড়িয়ে যেতে। সে আল্লাহকে অনেক ভয় পায়, তাই তাকে এটা করতেই হবে। ফাতেমা ফোন রেখে একটা ফ্রেশ ঘুম দিতে বিছানায় তলিয়ে গেল। জাফরিন আজ অনেক হেঁটেছে, সব কিছু ঘুরে দেখেছে। সাথে একটা ফাঁকা জায়গায় বসে ওয়াক্ত হয়ে এলে জুবরানকে বলে ব্যবস্থা করিয়ে তার আসরের নামাজও পড়ে নিয়েছে। তখন সন্ধ্যা নামতে আর কয়েক ঘণ্টা বাকি। জুবরান জাফরিনকে বলল এখন তারা ফিরে যাবে। জাফরিনও সম্মতি জানাল, কিন্তু মনে মনে তার ইচ্ছা হচ্ছে এখানেই থেকে যেতে, একটা বাড়ি করে। জাফরিন তখন জুবরানকে বলল, আচ্ছা, সত্যি করে বলুন তো, ওদিন আমি ঠিক মতন ঘুরতে না পেরে মন খারাপ করেছি বলে আপনি আমেরিকা ফিরেই আমাকে ঘুরতে নিয়ে এলেন, তাই না? আপনি কি জানেন, আপনি অনেক ভালো, কিন্তু একটু জেদি। জুবরান অস্বীকার করে বলল, না, আমার একটু রিফ্রেশ হওয়া দরকার ছিল তাই। তাহলে আগেই বলতেন, আমি ফাতেমা আর অনামিকাকেও বলতাম। সাথে আপনি আপু আর ভাইয়াদেরও সাথে করে নিয়ে আসতেন। তারা থাকলে তাদেরও ভালো লাগতো। সেই মুহূর্তে জুবরান পারছে না তার নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে। সে একটানা লং জার্নি করে আমেরিকা ফিরেই কোনো দিকে না তাকিয়ে সকলের অগোচরে জাফরিনকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র ওর সাথে একান্ত কিছু সময় কাটাবে বলে। আর এই মেয়ে নাকি তার পুরো গুষ্টি টেনে নিয়ে আসতে চাইছে সাথে করে। কেন, আমার সাথে একা ভালো লাগছে না বুঝি তোর? না, এটা কখন বললাম? মুহূর্তেই জুবরানের চোখের চাহনি শীতল হয়ে এলো, গলার আওয়াজ নরম হয়ে গেল। সে জাফরিনের দিকে একটু ঝুঁকে দাঁড়াল, কারণ জাফরিন উচ্চতায় তার থেকে অনেক কম। জুবরান তার দিকে ঝুঁকতেই জাফরিন অপ্রস্তুত হয়ে কিছুটা পিছিয়ে গেল। তখন জুবরান বলে উঠল, আই হ্যাভ সামথিং ফর ইউ, ওয়েট। তখন পকেট থেকে একটা কালো রঙের ছোট্ট ভেলভেটের বক্স বের করল সে। বক্সটি নিজের হাতেই খুলল। সেটা খোলার সাথে সাথেই তার ভেতর থেকে দৃশ্যমান হল একটা সাদা থ্রেড।
জাফরিন শুধু তা ফ্যালফ্যাল চোখে নীরবে দেখে যাচ্ছে। জুবরান জাফরিনকে তার একটা হাত এগিয়ে দিতে বললে জাফরিন ইতস্তত বোধ করে তা এগিয়ে দিতে নাকচ করলেও পরমুহূর্তে জুবরানের চোখ রাঙানি দেখে ধীরে সুস্থে হাত এগিয়ে দিল। জুবরান দক্ষ হাতে সুতো থেকে সামান্য অংশ একটানে ছিঁড়ে সেই অংশের আগা দিয়ে জাফরিনের রিং ফিঙ্গারে একটা গিট বেঁধে দিল। সাথে এটাও বিশেষভাবে খেয়াল রাখল যেন তার হাতের স্পর্শ জাফরিনের আঙুলে না লাগে। তারপর সে সুতোর বাড়তি অংশ টানটান করে সামান্য উঁচু করে ধরে তাতে একটা সুন্দর পার্পেল রঙের ডায়মন্ড রিং ছেড়ে দিল, যা স্লিপ খেয়ে জাফরিনের আঙুলের মাঝে গিয়ে থামল। জাফরিন সেখানেই থমকে আছে। তার আঙুলের মাঝে আংটিটা স্লিপ খেয়ে আসতেই সে সেটাকে ঘুরিয়ে দেখল অনেক সুন্দর একটা পার্পল ডায়মন্ড চিকচিক করছে আংটিটাতে। জাফরিন বিস্ময় নিয়ে চোখ তুলে তাকালো জুবরানের দিকে। জুবরান তার দৃষ্টির অর্থ বুঝে বলল, চিন্তা করিস না, এটা আমার হারাম পথে উপার্জিত টাকার কেনা না। মাঝে মাঝে গ্রাফিক্স ডিজাইন করতাম শখের বসে, সময় কাটাতে, কিন্তু সেখান থেকে পাওয়া টাকা কখনো তোলা হয়নি। এটা সেই টাকায় কেনা। কিন্তু এটা তো অনেক দামি মনে হচ্ছে। এটা আপনি আমার জন্য কেন নিয়েছেন? ইচ্ছে হলো তাই। কেন? তোকে কিছু দিতে হলে বুঝি তোর অনুমতি নিতে হবে আমার? তবুও আমি এত দামি উপহার কিভাবে নিই? তোর পছন্দ হয়েছে নাকি সেটা বল। শুধু পছন্দ না, অনেক অনেক পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর। সেদিন মার্কেটে জুতো কিনতে গিয়ে জাফরিনের ঠিক এমনই একটা আংটি পছন্দ হয়েছিল, কিন্তু তখন তার কাছে সেটা কেনার জন্য যথেষ্ট পরিমাণ টাকা ছিল না বলে সেটা নিতে পারেনি। কিন্তু জুবরান অজান্তেই তাকে তেমন একটা উপহার দিল ভাবতেই তার মনে খুশির ঢল বইতে লাগল। তখন জুবরানের কণ্ঠ তার কানে এলো, তাহলে চল গাড়িতে ওঠ, তোকে আবার সময়ত হোস্টেলে পৌঁছে দিতে হবে। আজ টানা ৪-৫টা মিটিং হ্যান্ডেল করতে করতে রাত ৮টা বেজে গিয়েছে। ম্যাক্স অনেকটা স্ট্রেস ফিল করছে। তার কেবিনে গিয়ে আরামদায়ক চেয়ারটাতে মাথা এলিয়ে দিয়েছে। তখন সাবরিনা এসে তার চেয়ারের হাতলে হাত রেখে একটু ঝুঁকে প্রশ্ন করল, ফিলিং স্ট্রেড? ইয়া, টুডে ওয়াজ আ হেকটিক ডে, আই নিড সাম রিফ্রেশমেন্ট। তাহলে আজ রাতে হাইওয়েতে হয়ে যাক একটা রেস। দ্যাট সাউন্ডস গুড। দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কথা মতো বাইক নিয়ে হাইওয়েতে পৌঁছল তারা। ম্যাক্স সাবরিনাকে ঠিক করে হেলমেট পরিয়ে সেও পরে নিল। তাদের পজিশন ঠিক রেখে তারা একে অপরের দিকে তাকিয়ে চোখ মেরে বেস্ট অফ লাক জানিয়ে বাইক টান দিল। প্রথম পর্যায়ে ম্যাক্স এগিয়ে থাকলেও পরমুহূর্তে তাকে ওভারটেক করে ঝড়ের গতিতে সামনে এগিয়ে গেল সাবরিনা। এভাবেই তারা একজন আরেকজনকে বারবার টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে রাতের রাস্তার সোডিয়ামের আলোতে, হাইওয়ের বুক চিরে ঝড়ের গতিতে। এক পর্যায়ে একটানা রেস চালিয়ে যাবার পর জিতল সাবরিনাই। তবুও ম্যাক্স তার হেলমেট খুলে একটা বিজয়ী হাসি উপহার দিল সাবরিনাকে। দেখতে দেখতে আজ ১ মাস হয়ে এলো জাফরিন আমেরিকাতে শিফট হয়েছে। সে এখানকার পরিবেশ আর আবহাওয়ার দুটোর সাথেই কয়দিনে ভালোই নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে। এদিকে ইদানিং সে ভালোই ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনা নিয়ে। এর মাঝে প্রতিদিন বাড়ির সকলের সাথে কথা বলে নেয় সে, সময় করে। আজও ঠিক তাই। আমেরিকাতে তখন বাজে সকাল ৭টা। জাফরিন ফোন করে বাড়ির সকলের খোঁজ খবর নিচ্ছিল এক এক করে। সবার সাথে কথা শেষ হলে নুসাইবা ফোন নিয়ে বোনের সাথে একান্ত কিছু আলাপ জুড়ে দেয়। জাফরিন আর নুসাইবা ফোনে কথা বলছিল, তখন অনামিকা আচমকা পেছন থেকে এসে জাফরিনকে চমকে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবলাম হোস্টেলে এসে তোকে একটু চমকে দিই। তাই বলে এভাবে পেছন থেকে এসে চমকে দিবি? আমি নুসাইবার সাথে ফোনে কথা বলছিলাম। জাফরিন অনামিকাকে ফোন এগিয়ে দিল। এবার অনামিকা আর নুসাইবা কথা বলতে লাগল। তাদের একে অপরের খোঁজ খবর আদান প্রদান শেষ হলে জাফরিন নুসাইবাকে বিদায় জানিয়ে ফোন রেখে দিল, কারণ তাদের ভার্সিটির সময় হয়ে এসেছে। অনামিকা ফাতেমাকে কোথাও না দেখে বলল, এই ফতেমা কই রে? ও ওয়াশরুমে গিয়েছে, এখনই চলে আসবে। কথার মাঝেই ফাতেমার রুমে প্রবেশ করতে করতে বলল, কি রে অনামিকা, তুই কখন এলি? এই যে মাত্র। তুই রেডি? হ্যাঁ। চল তাহলে বেরোই। আচ্ছা। তারা ভার্সিটি পৌঁছেই দেখতে পেল সকলের তোড়জোড় লেগে আছে। সম্পূর্ণ ভার্সিটির প্রত্যেকটা কর্নার সাজসজ্জায় পূর্ণ করা হচ্ছে। অনামিকা ডেকোরেশন করতে থাকা কয়েকজনের মধ্যে থেকে একটা মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি হচ্ছে?
তখন মেয়েটা তাকে জানালো আর 2-3 দিনের মধ্যেই তাদের ভার্সিটিতে ফ্রেশার্সদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতে চলেছে। এর নোটিশও কিছুক্ষণ আগে টানিয়ে দেওয়া হয়েছে। এসব তারই আয়োজন। অনামিকা খুশি হয়ে জাফরিনদের বলতে গেল, কিন্তু অতি উত্তেজনায় শুনতে পেল না পেছনে থাকা মেয়েটার বলা আর একটা কথা, যে সেদিন বিশেষ কেউ একজন আসবে তাদের ভার্সিটিতে। অনামিকা জানালো, জানিস ভার্সিটিতে শীঘ্রই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতে চলেছে। এসব আমাদের জন্যই করা হচ্ছে। আমরা ফ্রেশার্স না। আমার এসব নিয়ে এত মাতামাতি নেই। কেন কেন? কারণ প্রোগ্রাম মানেই গান বাজনা, আর আমার এসব ফ্যাতনা ভালো লাগে না। তাই বলে ভার্সিটির প্রোগ্রাম এনজয় করবি না? সে পরেরটা পরে দেখা যাবে। চল ক্লাসে চল। আরে আগে চল, ওদের সাথে ডেকোরেশনে হাত দিই। আমার ভালোই লাগে এসব করতে। আর এমনিতেও এসবের জন্য হয়তো ক্লাসই হবে না ঠিকমতো। সবাই ডেকোরেশন নিয়ে ব্যস্ত, দেখছিস না? এভাবেই আজ ভার্সিটিতে সারাদিন ওদের এসব আয়োজনেই কেটে গেল। বাসায় এসে নিত্যদিনের মতোই কাটল ফাতেমা আর জাফরিনের দিন। রাতে বিছানায় যেতেই কাছে থাকা ফোনটা বেজে উঠল জাফরিনের। হাতে নিয়ে দেখল আবিদ কল করেছে। জাফরিন বিলম্ব না করে তা তুলল। ফোন তুলতেই আবিদের কণ্ঠ ভেসে উঠল। আসসালামু আলাইকুম, কেমন আছো জাপ? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আবিদ ভাই? ভালো কি করে থাকি? তুমি কি আমার একটু খোঁজখবর রাখো? ওইখানে গিয়ে তো ভুলেই গেছো। কি বলছেন? আমি তো আমেরিকা এসেই আগে সবার সাথে কথা বলে নিয়েছি। আর আজও চাচির সাথে আপনার কথা জিজ্ঞাসা করেছি, তিনি তো বললেন আপনি ভালোই আছেন। তাহলে ভুলে গেলাম কই? তুমি তোমার খোঁজখবর মায়ের থেকে নিয়েছো, একটাবার আমাকে কল করে জিজ্ঞেস করছো? আচ্ছা ভাইয়া, তাহলে এখন থেকে আপনার খবর আপনার থেকেই নেব। জাপ, জি। যদি তুমি ব্যস্ত না থাকো তাহলে কি তোমাকে ভিডিও কল করতে পারি? অনেক দেখতে ইচ্ছে করছে তোমার। জাফরিন অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল আবিদের আবদারে। সে অনেক আগে থেকেই তো জানে তাদের বিয়ে ঠিক হয়ে থাকার ব্যাপারে, কিন্তু এখনও নিজেকে এই ব্যাপারে মানিয়ে নিতে পারেনি সে। বরং আবিদের সাথে কখনো নিজেকে ওইভাবে কল্পনাও করেনিও। সবসময় ভাইয়ের চোখে দেখেছে। এহেন আবদারে জাফরিনের কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না। ভবিষ্যতে তো তাকে আবিদের সাথে নিজেকে মানিয়ে নিতেই হবে, এই ভেবে সে সময় নিয়ে নিজেকে বুঝিয়ে আবিদকে সম্মতি জানাল। আবিদও সম্মতি পেয়ে তড়িৎ গতিতে অডিও থেকে ভিডিও কলে টার্ন করল। জাফরিন মাথায় ভালোমতো হিজাব টেনে নিয়ে তা অ্যাকসেপ্ট করল। আবিদের ফোনের স্ক্রিনে জাফরিনের মায়াবী মুখশ্রী দৃশ্যমান হতেই আবিদের বেসামাল দৃষ্টিতে শীতলতা ছেয়ে এলো, যেন বহু বছরের তৃষ্ণা মিটাচ্ছে সে। আবিদ সাধারণত জাফরিনের সাথে তার নজর নামিয়ে কথা বলে, ফাঁকে ফাঁকে লুকিয়ে দেখে নেয়, কিন্তু আজ তার দৃষ্টি যেন বাদ সাধতে চাইছে না। এই কেমন অনুভূতির টানাপোড়ন! জাফরিন দূরে যাওয়ার পর থেকেই তাকে না দেখতে পেয়ে এই অনুভূতির টানাপোড়নে আবিদ জ্বলে পুড়ে ছাই হচ্ছে। জাফরিন কি তা কখনো গুণাক্ষরেও টের পেয়েছে? না, হয়তো পায়নি। ভাবনার মাঝে আবিদ আগারও জাফরিনকে ডেকে উঠল। জাপ, জি। না কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, কাল ভার্সিটি আছে তো। হ্যাঁ যাব, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জাফরিন কল কেটে হাফ ছাড়ল, যেন এতক্ষণ নিজেকে বহু জোর জবরদস্তি করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আজ জাফরিনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনামিকার জোড়াজড়িতে আজ ফাতেমা আর জাফরিনও সামান্য মেকআপ মুখে ছুঁয়েছে। জাফরিন বাইরে কোথাও বেরোলে কখনো মেকআপ করে না। বাসায় থাকতে শখের বসে মাঝে মাঝে নুসাইবার সাথে করত, আবার মুছে ফেলত। তাই কেউ তাকে কখনো মেকআপে দেখেনি। আজ হঠাৎ মেকআপ করাতে যেন তার মায়াবী মুখশ্রী আরও মারাত্মক মোহময়ী দেখাচ্ছে। এত বোল্ড মেকআপ করেন রমণীদের মাঝে তাদের তিনজনকে যেন এই অতি সামান্য মেকআপেই অপরূপ লাগছে, সকলের তুলনায় আলাদা লাগছে। জাফরিনের মাথায় পরিপাটি করে পরা ল্যাভেন্ডার রঙের হিজাব, গায়ে পরিহিত ল্যাভেন্ডার লং আবায়া, পায়ের প্রত্যেকটা পদক্ষেপে আত্মবিশ্বাসের আভা ফুটে উঠেছে। সকলের চোখ গিয়ে ঠেকল ভার্সিটির সদর দরজা দিয়ে প্রবেশ করতে থাকা অনামিকা, ফাতেমা আর হাস্যোজ্জ্বল জাফরিনের পানে। অনামিকা আজ পরেছে স্কাই ব্লু রঙের আবায়া আর ফাতেমা পরেছে অলিভ রঙের আবায়া।
ভার্সিটির বাকি মেয়েদের পোশাকের তুলনায় তাদের পোশাকের ভিন্নতা আর শালীনতাই যেন সকলের চোখকে তাক লাগিয়ে দেওয়ার মূল কারণ। হাসি হাসি মুখে জাফরিন তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ভেতরে যাচ্ছে, আশেপাশে কি হচ্ছে তা নিয়ে যেন তার গুণাক্ষর পরিমাণও ধারণা নেই। ভালো করে লক্ষ্য করে থাকলে হয়তো জানতে পারত কেউ তাকে দূর থেকে মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করে যাচ্ছে, কেউ তার এই রূপে ঘায়েল হয়ে যাচ্ছে, মাতোয়ারা নয়নে চেয়ে আছে পলকহীন তারই পানে। জাফরিনের মুক্তঝরা হাসি তার মনে দাগ কেটে দিচ্ছে। কে বলেছে এই মেয়েকে এভাবে বারবার ভিন্ন ভিন্ন রূপে ধরা দিতে? জাফরিন পুরোপুরি চোখের আড়াল হতেই জুবরান তার গাড়ির জানালার কাঁচ নামিয়ে আরেক পলক সেদিকে চেয়ে মুখে বিড়বিড় করে বলল, তোর থেকে এতবার দূর থেকে দূরে সরে তোকে এই হাত সুযোগ করে দিয়েছিলাম আমার থেকে নিস্তার পর, কিন্তু তুই নিচ থেকে ফিরে এসে ধরা দিয়ে তোর নিস্তার পথ বন্ধ করতে চাচ্ছিস। ফ্লাইফাই, এর থেকে আমার কিছুই করার নেই। পরক্ষণে তার দৃষ্টি ফিরিয়ে চোখে কালো সানগ্লাস আর মুখে মাস্ক পরে নিল, নিজের পরিচয় গোপন রাখতে। এতক্ষণে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। নতুনদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে ভার্সিটি কর্তৃপক্ষ দ্বারা। ভার্সিটির অধ্যক্ষ কিছুক্ষণ তাদের ওয়েলকাম স্পিচ দিলেন, সাথে তাদের একাডেমিক আর সোশ্যাল বিষয়ে কিছু অ্যাক্টিভিটিস করাতে তাদের ক্যাম্পাস ট্যুর দেওয়ানো হলো। ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং তারা ঘুরে ঘুরে দেখল, সেই বিষয়ে তথ্য দেওয়া হলো। তাদের সাথে নতুন হিসেবে ভার্সিটির সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো এবং ডিএসির সকল লোকেশনের ধারণা দেওয়া হলো, যেন তারা তাদের ক্যাম্পাসের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা বিষয়ের সঠিক ধারণা পেতে পারে। কিছুক্ষণ পর অডিটোরিয়ামে স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গেল, যেখানে অনেকে তাদের ডান্স মুভ করছিল, অনেকে কাপল ডান্সও করছিল। জাফরিন, অনামিকা আর ফাতেমা তখন ক্যাফেটেরিয়াতে চলে যায় কিছু খেতে, কারণ তাদের সেখানে থাকার ইচ্ছে মোটেও ছিল না। আর তাছাড়াও এতক্ষণ ট্যুর দিয়ে তাদের খিদেও বেশ লেগেছিল। জাফরিন যখন ওদের সাথে ক্যাফেটেরিয়াতে বসে খাচ্ছিল, তখন তার হাতের নড়াচড়ায় হাতের আংটির চমক অনামিকার চোখে গিয়ে বিঁধতেই সে তা খেয়াল করল। অনামিকা তখন জাফরিনের হাত ধরে তাকে জিজ্ঞাসা করল, তোর হাতে এই আংটিটা কি নতুন নিয়েছিস? এত জলজল করছে যে। না, জুবরান ভাইয়া সেদিন দিয়েছিলেন এটা। কই দেখা তো। অনামিকা জাফরিনের হাত এগিয়ে নিয়ে আংটিটা নেড়েচেড়ে দেখে বলল, এটা তো সেই ডায়মন্ডের আংটিটাই যেটা তুই পছন্দ করেছিলি সেদিন, কিন্তু এটা তো অনেক দামি ছিল। এত দামি আংটি তোকে ভাইয়া দিয়েছে? বাপ্পা, বলতেই হয় ভাইয়ার মন অনেক বড়। আমিও যদি জুবরান ভাইয়ার মতো একটা ভাইয়া পেতাম। আমি এটা নিতে চাইনি, কিন্তু ভাইয়া এত শখ করে নিয়েছিলেন আমার জন্য, ফিরিয়ে দিলে কষ্ট পেতেন, তাই নিয়েছি। কিন্তু ভাইয়া তোর পছন্দ জানলো কি করে? কি যেন, আমি তো বলিনি এ নিয়ে কিছু। ফাতেমার ব্যাপারটা একটু খটকা লাগল। সে তবুও মাথা ঝাড়া দিয়ে এসব ভাবনা থেকে বেরিয়ে আসে। তখন খুব হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে উল্লাসধ্বনিতে সম্পূর্ণ ভার্সিটি কেঁপে ওঠে। ক্যাফেতে যে কয়জন ছিল তারাও উঠে সেদিকে দৌড় দেয়, সেই আওয়াজ অনুসরণ করে। অনামিকা একজনকে থামিয়ে জানতে চাইল কি হচ্ছে, এরা অমন কেন করছে। তখন মেয়েটি তাকে বলল, আজ তাদের ভার্সিটির চিফ গেস্ট রকস্টার জুবরান খান স্টেজে পারফর্ম করবে, এখন নিজ গলায়। জাফরিন তখন এটা শুনে হতবিভল বসা থেকে উঠে স্টেজের দিকে হাঁটা ধরল, কিন্তু এরই মধ্যে জুবরানের গানের সুর তার কানে এসে বাজল। জাফরিন অডিটোরিয়ামে গিয়ে দাঁড়াল, তবে ভিড়ের ভেতরে ঢুকল না। সেখান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই জুতো পরা পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করল জুবরানকে। জাফরিন অনেকটা দূরত্বে থাকা সত্ত্বেও জুবরানের সূক্ষ্ম চোখের ঠিকই জাফরিন ধরা পড়েছে। সে জাফরিনের দিকেই তাকিয়ে গান গেয়ে যাচ্ছে, মুখে ক্ষীণ হাসি রেখে। তার গায়ের ল্যাভেন্ডার জ্যাকেটটা যেন জাফরিনের সাথেই মিলিয়ে পড়া। জাফরিন এদিক সেদিক তাকিয়ে দেখছে জুবরানের জন্য মেয়েগুলো কেমন পাগলামি করছে। তারা এত জোরে জোরে জুবরানের নাম নিয়ে চিৎকার করছিল, যেন মনে হচ্ছিল এখনই তাদের কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসবে। জাফরিন এতে অনেক বিরক্ত বোধ করল। পরক্ষণে জুবরানের দিকে তাকাতেই জাফরিনের মায়াবী নিকষ কালো মণিযুগলসহ সুসজ্জিত চোখজোড়া জুবরানের হ্যাজেল ব্রাউন চোখে গিয়ে মিলল। জাফরিন দূর থেকেও বুঝতে পারল জুবরান তার দিকে তাকিয়ে আছে। সাথে তার ঠোঁটে লেগে থাকা ক্ষীণ হাসি দেখে জাফরিন আরও অবাক হয়। সে সচরাচর জুবরানকে তেমন হাসতে দেখেনি। দেখলেও তা ঈদের চাঁদ দেখার মতো প্রায় দুষ্প্রাপ্যই বলা যেতে পারে।
জাফরিন ভাবছে এই লোকটা হাসলে তাকে আরও বেশি নজর কাড়া লাগে। উনি কি সবসময় এভাবে হাসতে পারেন না? একটু হাসলে কি হয়, ওনার সম্মান কমে যায় বুঝি। জাফরিন এটাও খেয়াল করল জুবরান তার চুলে ব্রাউন কালার করিয়েছে, যা তার হ্যাজেল ব্রাউন চোখের সাথে মানিয়ে যাচ্ছে। গানের তালে তালে একগোছা চুল বাতাসে এসে কপালে লেপটেছে, তবুও জাফরিন তাতে সন্তুষ্ট না। কেন সে সবসময় এই সেই করিয়ে নিজের সৌন্দর্য বিকৃত করতে থাকে? আল্লাহ কি সুন্দর গলা দিয়েছে তাকে? এই সুর নিয়ে যদি সে কোরআন তিলাবাত করত তাহলে কতই না সুমধুর শোনাত। আচ্ছা, আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা মানুষ কি তাহলে আল্লাহর অবাধ্য হয়ে জাহান্নামে যাবে? না না, নাউজুবিল্লাহ বলে জাফরিন নিজেকে আশ্বস্ত করে নিচ্ছে। সে এসব আর ভাবতেও চায় না। তাকে তার জুবরান ভাইকে সঠিক পথে আনতেই হবে, এই উদ্দেশ্যেই তার এখানে আসা। আর সে সেটা পূরণ করেই ছাড়বে, শুধু আল্লাহ তার সহায় হলেই হল। জাফরিনের ভাবনার মাঝেই জুবরানের গাওয়া গানের কয়েকটা লাইন তার কানে এসে লাগল। জুবরান জাফরিনের দিকে রহস্যময় হাসি দিয়ে গানের এই লাইনগুলি গাচ্ছিল। জাফরিনকে খুঁজতে ফাতেমা আর অনামিকা যাচ্ছিল অডিটোরিয়ামে, কিন্তু এর মাঝে বাধে আরেক বিপত্তি। অনামিকার সাথে পথে সংঘর্ষ লেগে যায় ধ্রুবর। ধ্রুবসহ বাকিরাও এসেছে জুবরানের জন্য, অডিটোরিয়ামেই আছে তারা। ওরা সকলেই তো এই ভার্সিটির পুরাতন ছাত্র ছিল, এখান থেকেই ওদের পড়াশোনা শেষ করেছে ওরা। ফলে আজ তাদের ভার্সিটির অনুষ্ঠান, তার উপর আবার জুবরানকে এখানে বিশেষভাবে আমন্ত্রণ করে আনা হয়েছে গান গাওয়ার জন্য। ওরা কি করে না এসে পারে? সেই সুবাদে ওরাও জুবরানের পিছু পিছু হাজির। ফাতেমা ধ্রুবকে আর অনামিকাকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দেখে সেখানে আর এক মুহূর্ত অনামিকার জন্য অপেক্ষা করল না, বরং নিজ দায়িত্বে সেখান থেকে সরে সামনে এগোল। কারণ সে জানে এদের একবার শুরু হলে টম আর জেরির মতো লেগেই থাকবে এরা, এদের থামানো তার একার পক্ষে অসম্ভব। এটা ভেবে সে একাই জাফরিনকে খুঁজতে যাচ্ছিল। তখন পেছন থেকে তাকে কেউ নাম ধরে ডেকে ওঠে। পুরুষালী চেনা গলায় নিজের নাম শুনে সে চমকে পিছে তাকাতেই দেখতে পায় সাফিনকে। তাকে দেখতেই ফাতেমা ভরকে যায়। কোনো প্রত্যুত্তর না করে সেখান থেকে চলে যেতে নিলেই সাফিন আবারও তাকে ডেকে উঠে বলল, ফাতেমা, যেও না, প্লিজ একটু থামো, আমার কথা একটাবার শুনো। ফাতেমা সাফিনের দিকে না তাকিয়েই উত্তর দেয়, কেন আমাকে বিরক্ত করছেন? যখন দেখছেন আমি আপনাকে পাত্তা দিচ্ছি না, তবুও আপনার উদ্দেশ্য কি? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার তোমাকে ভালো লাগে। আমি ইনিয়ে বিনিয়ে কিছু বলতে পারি না, যা মনে আসে তা সোজাসুজি বলে দেই। আপনার আমাকে ভালো লাগে বলেই যে আমারও ভালো লাগতে হবে এমন কোনো কথা আছে? দেখুন, আপনি বয়সে আমার অনেক বড় হন, তার উপর জুবরান ভাইয়ের বন্ধু হন। সেই সূত্রে আমি আপনাকে সম্মান করি, আশা করি সেই সম্মান আপনি এভাবে নষ্ট করবেন না। আমাকে তোমার কেন ভালো লাগেনি সেটা যদি জানতে চাই? আপনার চলাফেরা আমার পছন্দ না। ফাতেমা, আমি জানি তুমি অন্যদের থেকে আলাদা, তুমি পরহেজগার দিনদার একজন নারী। আমি এটা কখনোই বলিনি যে আমি তোমার সাথে হারাম করে সম্পর্কে জড়াতে চাই। আমি তোমাকে সোজা বিয়ে করেই নিজের করতে চাই। আমি আমার জীবনে কখনো কোনো নারীর পিছে ছুটিনি। এই প্রথম কোনো নারী আমার মনে দাগ কেটেছে, সে নারী তুমি। আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলোকে কখনো অস্বীকার করতে পারব না ফাতেমা। আমাকে একটু বুঝিয়ে বলবে? ফাতেমা, তোমার জন্য আমি আমার সেই সব কিছু পরিবর্তন করতে রাজি আছি যা তোমার অপছন্দ। যদি করে দেখাই, তাহলে বিয়ে করবে আমায়? ফাতেমা আর সময় অপচয় না করে প্রস্থান করল সেখান থেকে, পেছনে ফেলে রেখে গেল এক বুক আশা নিয়ে তার যাওয়ার পানে চেয়ে থাকা সাফিনকে। সাফিন আত্মবিশ্বাস নিয়ে আনমনে বলল, তাহলে তো তুমি শীঘ্রই আমার হতে চলেছ। তোমাকে তো আমি নিজের করেই ছাড়ব, হোক সেটা নিজেকে পাল্টে, ইনশাআল্লাহ। অন্যদিকে জুবরানের পারফরমেন্স শেষ হলে তার বডিগার্ডসরা তাকে গাড়ি পর্যন্ত ভিড় ঠেলে সেফটি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। উপচে পড়া ভিড়ে যেন মেয়েগুলি ঠেলে ঠুলে তার ওপর পড়ে যেতে চাইছে, কিন্তু পারছে না। তার চারিপাশে রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে থাকা এক একটা বলবান পাহাড় সমান দেহরক্ষীদের জন্য। জুবরান এসবে অভ্যস্ত হলেও রীতিমতো এক প্রকার বিরক্তি নিয়ে সামনের দিকে এগোচ্ছে। তখনই এক ব্যক্তির সাথে মুখোমুখি হল তার। ব্যক্তিটি আর কেউ না, উইলিয়াম। জুবরানকে এত বছর পর দেখে তার অতীতের সেই ব্যর্থতার স্মৃতি মনে পড়ে যায়। ভেতরে জ্বলে ওঠে নতুন করে প্রতিশোধে আগুন। তা জুবরানকে বুঝতে না দিয়ে হাত বাড়িয়ে ধরে জুবরানের সাথে হ্যান্ডশেক করার জন্য। আন্তরিকতার সুরে মুখে বলল, হ্যালো মিস্টার জুবরান খান, আমি এই ভার্সিটির একজন প্রফেসর। তবে এই পরিচয় ছাড়াও আমাদের পূর্বের থেকেই অন্য একভাবে পরিচয় হয়েছিল। আমাকে নিশ্চয়ই মনে আছে আপনার?
জুবরান উইলিয়ামের এগিয়ে ধরা হাত প্রত্যাখ্যান করে সামনে এগোতে গিয়ে আবার কি যেন ভেবে থেমে তার দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করল। কোনো প্রয়োজন মনে করছি না মনে রাখার মতো। কথাটা বলে জুবরান তার জন্য দাঁড় করে রাখা মার্সিডিজ বেঞ্জ গাড়িটির ব্যাক সিটে উঠে পড়ল। সাথে সাথে একজন বডিগার্ড তার গাড়ির দরজা লাগিয়ে দিল। জুবরানের গাড়ির সামনে থাকা তার দাঁড়দের একটা গাড়ি চলতেই জুবরানের গাড়ির ড্রাইভার তার গাড়ি স্টার্ট করল। ফলে পেছনের গার্ডসদের গাড়িগুলিও তাকে অনুসরণ করে তার গাড়ির পিছু পিছু চলতে লাগল। এভাবে পরপর তাদের কয়েকটা গাড়ি ভার্সিটি প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল। উইলিয়াম জুবরানের এই অ্যাটিটিউড নিতে পারল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে পাশে থাকা একটা ফুলের টব লাথি মেরে দুটুকরো করে ভেঙে ফেলল। আশেপাশের ছাত্রছাত্রীরা সেই শব্দে তার দিকে তাকালো। তখন সে নিজেকে সংযত করে অন্যদিকে হাঁটা দিল। নিজেকে বোঝালো এটা সঠিক জায়গা নয় রাগ দেখানোর। সাথে সে জুবরানের উদ্দেশ্যে মনে মনে বলল, জুবরান খান, শুধু একটাবার তোর কোনো দুর্বলতা খুঁজে পেতে দে, তখন তোকে বুঝিয়ে দেব আমাকে মনে রাখার প্রয়োজনীয়তা। জাফরিন কিছুদিন যাবৎ খেয়াল করছে ফাতেমাকে মেয়েটা ইদানিং একা একা ফোন দেখে লাজুক হাসে। জাফরিন তা হাতে নাতে ধরে ফেলে জিজ্ঞেস করতে গেলে সে ইনিয়ে বিনিয়ে কথা ঘুরিয়ে দেয়। ফাতেমা এরূপ লাজুক হাসার কারণ আর কেউ নয়, সাফিনই। সাফিন তার সকল সোশ্যাল মিডিয়া থেকে বারে বারে ড্রিঙ্কস অথবা মডেলিং করে ছবি তোলা কেটে দিয়ে বর্তমানে তার প্রোফাইল পিকচার পাল্টেছে। তার প্রোফাইলে এখন আর একটা শুভ্র পাঞ্জাবি পরে পায়ের উপর পা তুলে বসা ভঙ্গিতে মুখে মিষ্টি হাসি নিয়ে তোলা একটা ছবি, আর তাতে ক্যাপশন দেওয়া, তোমার মতো সুতোর প্রয়োজন হলেও তা তোমার বরের থেকে চেয়ে নাও। ফাতেমা কখনোই সাফিনকে এরূপ দেখেনি। এই সাফিন সে যে নতুন রূপে আবিষ্কার করছে। সাফিন ইদানিং ঘন ঘন মসজিদ থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, সাথে কোরআন শিক্ষা নিচ্ছে, সকল আদব শিখছে। তার সোশ্যাল মিডিয়াতে ঘন ঘন ইসলামিক স্ট্যাটাস আর পোস্ট থেকে সেখানে তার বন্ধুরা অবাকের চরম গিয়ে কমেন্ট করে ভরিয়ে ফেলছে। সবার প্রথমে ধাপ ধ্রুব লিখছে, হাই হাই, এটা কোনো পোলা নয় ভদ্র, তোর ইদানিং যে ক্লাবে পাওয়াই যায় না, কই থাকিস, বন্ধুকে দেখি ভুলে গেলি। ম্যাক্স লিখেছে, তুই ঠিক আছিস তো ভাই। সাবরিনা লিখছে, মার্শাল্লাহ, আমাদের সাফিনের ধার্মিক হলো কবে থেকে। সবশেষ জুবরান শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন কমেন্ট করে রেখেছে। সাফিন এক এক করে সবার কমেন্টে রিপ্লাই করছে। প্রথমে সে ধ্রুবকে রিপ্লাই করছে, তুইও ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা, আর আমি থাকছি না ক্লাব, এখন থেকে ড্রিঙ্কসও করছি না, সাথে কোনো রকম হারেমেই থাকছি না। পরে রিপ্লাইতে ম্যাক্স লিখল, আগে ভালো ছিলাম না দোস্ত, বরং এমনই আসছি। এরপর সাবরিনা কমেন্টে তাকে ধন্যবাদ জানিয়ে লিখল, যবে থেকে বদনানোর কারণ খুঁজে পেয়েছি। অবশেষে জুবরান কমেন্টে রিপ্লাই দিতে লজ্জা পেয়ে মুখে ইংলিশ ইমোজি দিয়ে খুব শীঘ্রই সব জানাচ্ছি। ওরা 5 জনই সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস, মিলিয়ন ফলোয়ার্স। ওদের শুধু জুবরানের ফলোয়ার্স মিলিয়ন কোটায় ছাড়িয়ে বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু সে একজন বিখ্যাত হলিউড সেলিব্রিটি পার্সন। সাফিনের বন্ধুরা বাদে সাফিনে আরও হাজার ফলোয়ার্স কমেন্ট করেছে কারণ জানতে, কিন্তু সাফিন তাদের রেসপন্স করেনি। ফাতেমা এবার সাফিনের ডিএমএ গিয়ে দেখলো সাফিন তার আজকের লেসনে আপডেট দিয়েছে। এটা ইদানিং সাফিনের নিত্যদিনের কাজ। রোজ রোজ সে ফাতেমাকে আর কোরআন শিকার অধ্যায়গুলো মেসেজ করে দেয়। ফাতেমা সেটা থেকে সিন করে রেখে দেয়, কোনো উত্তর দেয় না। সাফিনের এরূপ পরিবর্তন দেখে সে প্রায় ইদানিং নিজের ফোনের দিকে তাকে লাজুক হাসে, যেমন এখন হাসছে। আর দূর থেকে জাফরিন সে লক্ষ্য করে ফাতেমার কাছে এসে বিছানায় তার পাশে বসে। জাফরিনকে দেখে ফাতেমা তাড়াহুড়ো করে তার ফোন রেখে দেয়। তবে আজ ভাগ্য তার সহায় হলো না। হঠাৎ সাফিনের মেসেজের স্ক্রিন জ্বলে উঠতেই জাফরিন তা দেখে ফেলল। জাফরিন অবাকের চরম পৌঁছে ফাতেমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। ফাতেমা জাফরিনকে তখন শুরু থেকে সব ভেঙে দিয়ে দিল। তখন জাফরিন মুখে ভার করে বলল। জাফরিন তখন ফাতেমাকে ইস্তেখার পরামর্শ দিয়ে বলল। জাফরিন তখন তাকে নামাজের নিয়মগুলো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়ে বলল। জাফরিন তখন তার জন্য দোয়া করে বলল। ফাতেমা আর জাফরিন কথার মাঝে ফাতেমার ফোনটা বেজে ওঠে। ফাতেমার ভাই ফারাজ কল করছে। সে তার হোস্টেলের নিচে আছে আর ফাতেমা নেমে যেতে বলছে। ফাতেমা জাফরিনকে তা জানিয়ে নিচে নেমে দেখলো ফারাজ হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতেমা গিয়ে সালাম দিয়ে প্রশ্ন করল। ফারাজ তখন হাসি মুখে ফাতেমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে এটা সেটা বুঝিয়ে নিচ্ছিল। ফারাজ সে ছোটো থেকেই তার বোনের যত্ন কোনো কমতি রাখেনি। বড় ভাইয়ের দায়িত্ব যথাযথভাবেই পালন করছে। বোনকে দিব্যি জ্ঞান দিয়েছে পদে পদে। ফাতেমা তার পরিবারের সকলদের আদর ঠিকই তেমন ফারজেরই। নিজের এত আদরের বোনকে পড়াশোনা নিয়ে বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে, সেটা ভাবতেই তার মন কেমন করে উঠছে। তাই বোনকে আদর করে সব বুঝিয়ে দিচ্ছে। তখন আবার ঘটে আর এক বিপত্তি। সাফিনের এই মুহূর্তে ফাতেমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই কোনো কিছু না ভেবেই
সে বাইকটা টানতে বেরিয়ে পড়ল ফাতেমার হোস্টেলের উদ্দেশ্যে। ফাতেমা তার হোস্টেলের রুমের জানালার সামনে দাঁড়িয়ে হয়তো একটু হলে ফাতেমার দর্শন মিলে। সাফিন তার ভাবনা দিয়ে ফাতেমার হোস্টেলের গেটের সামনে তার বাইক নিয়ে থামতেই দেখতে পেল ফাতেমাকে একটা ছেলে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফাতেমার মুখটা আশেপাশে ফিরানোর ফাতেমার হাতও সেই ছেলেকে জড়িয়ে ধরে আছে। সাফিন যেন আকাশ থেকে মাটিতে পড়ল। সে তড়িৎ গতিতে বাইক থেকে নেমে বড় বড় কদম ফেলে সেখানে গিয়ে ফাতেমাকে ডেকে উঠল। ফাতেমা সে আওয়াজ পেছন ফিরে তাকাতে আতঙ্কে তার চোখজোড়া বড় বড় হয়ে গেল। অন্যদিকে ফারাজও সাফিনকে দেখে ফাতেমার প্রশ্ন করে বসল যে কে এই ছেলে। তখনই ফাতেমা অনেক কষ্টে মুখ থেকে বের করল। ফাতেমা আবার সাফিনকে উদ্দেশ্য করে বলল। সাফিন তখন ফাতেমার মুখ থেকে ছোট ছেলেটাকে ভাইয়া ডাকে বুঝতে পারল সে ভুল জায়গায় কথা বলে ফেলেছে। সে নিজেও পরিস্থিতি সামাল দিতে ফাতেমাকে উদ্দেশ্য করে বলল। ফারাজ বোধহয় এবার একটু সন্তুষ্ট হলো। সে বিনয়ী সাফিনকে ধন্যবাদ জানালো ফাতেমার সাহায্য করার জন্য এবং তাদের উদ্দেশ্যে বলল, আপনারা তাহলে আপনাদের কাজ শেষ করুন, আমি আসি এখন। আবারও শুক্রিয়া আপনাকে স্যার। ফারাজ তখন তুষ্টি এসে ফাতেমাকে হাতে ব্যাগগুলি ধরিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ফারাজ যেতেই ফাতেমা রাগে রাগে মুখ নিয়ে সাফিনের দিকে তাকিয়ে বলল। কথাটা বলে ফাতেমা রাগে গজগজ করতে করতে হোস্টেলের ভেতরে চলে গেল। সাফিন তখন তার জিব্বায় কামড় দিয়ে বসল। এটা সেটা কী করে ফেললো, এমনিতেই তো পড়াতে পারছে না সে ফাতেমার উপর। আরও রাগিয়ে দিল। এবার বোধহয় আর ম্যাডামকে ভালোই লেগেছে তার উপর। সাফিন হতাশা নিয়ে নিজেকে দিকে বলল। অন্যদিকে সাফিন জানেই না ফাতেমাকে ঝরার পরও ভোতা মুখোশটা দেখে যেতে নিজেই মুখ ছাদ চেপে শব্দ হেসছে। অসহায় সাফিন দুঃখ কষ্টর হতাশায় মন ভরা নিয়ে নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় বসিয়ে বাইকে চড়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যেতে যায়। জাফরিন আজ একাই ক্লাস করছে। অনামিকে আগে জানিয়ে দিয়েছিল সে আসবে না। তার নাকি প্রচুর পেট ব্যথা। কাল উল্টোপাল্টা খেয়ে নিয়েছিল মেয়েটা। আর ফাতেমা তার নিজ ডিপার্টমেন্টে ক্লাস করছে। এখন ক্লাস নিয়ে এসছে উইলিয়াম। জাফরিন মন দিয়ে নোট করছে সব। পুরোটা ক্লাস উইলিয়াম জাফরিনের দিকে আর চোখে তাকিয়েছে, যেটা জাফরিন লক্ষ্য করেনি। ক্লাসের সময় শেষ হলে যে যার মতো বেরিয়ে যাচ্ছিল। জাফরিনে তার ব্যাগ গুছিয়ে উঠে বের হতে পেছন থেকে তাকে উইলিয়াম ডেকে ওঠে। সে জাফরিনকে বের হওয়া অপেক্ষায় এখনই দাঁড়িয়েছিল। জাফরিন তাকে সম্মান জানিয়ে উত্তর দিল। জাফরিন না চা শর্তে তার পিছু পিছু টিচার্স রুমে গেল। সেখানে গিয়ে উইলিয়াম জাফরিনকে একটা চেয়ার দেখিয়ে বসতে বলল। টিচার্স রুমে তখন কেউ নেই, পুরোটাই ফাঁকা নাকা। এখন তাদের লাঞ্চ টাইম, তাই সবাই বাইরে। পেপার একটা বাহানায় উইলিয়াম উদ্দেশ্যে জাফরিন তার কাছাকাছি রাখা। জাফরিন অফিস পুরো খালি দেখে অস্বস্তি নিয়ে বসত। সে উইলিয়ামকে মানাও করতে পারছে না। সে বসতে উইলিয়াম তার সামনে এক বোঝা পেপারস রাখল। জাফরিন সেদিকে তাকে প্রশ্ন করল। উইলিয়াম তখন জাফরিনকে চেয়ারের দিকে এগোতে জাফরিন তাড়াহুড়ো করে বলে উঠল। উইলিয়াম সরে গিয়ে জাফরিনের টেবিলে বরাবর একটা চেয়ার টেনে বসল। জাফরিন তার কাছে হাত দিল, এক এক করে পেপার তৈরি করতে লাগলো। এভাবেই সময় অতিবাহিত হয়ে যায়। এখন 1 ঘন্টার কাছাকাছি হয়ে এসছে, তাও পেপার যেন শেষই হচ্ছে না। উইলিয়াম সেই তখন থেকে জাফরিনের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে। উইলিয়াম তার মুখোমুখি বসতে সে ঠিক ভালোই বুঝতে পারছে সেটা। উইলিয়াম এভাবে তাকিয়ে থাকতে জাফরিন অনেক অস্বস্তি হচ্ছে, তাই বারবার নড়াচড়া করতে থাকার তার প্রমাণ। তারই মধ্যে আবার ফাতেমা তাকে অনেকবার কল করে ফেলছে, কিন্তু উইলিয়াম সামনে ধরেনি। মেয়েটা তার ক্লাস শেষ করে জাফরিনের জন্য সে কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু আপাতত জাফরিনের মূল লক্ষ্য তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যাওয়া, কারণ উইলিয়ামকে তার একদমই সুবিধার ঠেকছে না। শেষে পেপারটা কমপ্লিট করে জাফরিন উঠে দাঁড়ালো। তখন উইলিয়াম প্রশ্ন করল। এতক্ষণ জাফরিন সব সহ্য করে গেলেও এখন আর চুপ থাকতে পারল না। সে এবার মুখ খুলল। জাফরিন কথাটা শেষ করে উইলিয়ামের প্রত্যুত্তরে অপেক্ষা করল না। টেবিল থেকে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে হনহনিয়ে সেখান থেকে প্রস্থান করল। উইলিয়াম জাফরিনের বেরিয়ে যাওয়ার পর মুখ ফাঁকা একটা হাসি এঁটে পড়ল। জাফরিন ভার্সিটির বিল্ডিং থেকে বেরিয়ে নিচে এসে দেখল ফাতেমা কোমরে হাত দিয়ে রাগি রাগি চেহারা করে জাফরিনের দিকে তাকিয়ে আসছে। জাফরিন কাছে আসতেই সে তাকে বলে উঠল। জাফরিন আর ফাতেমা ভার্সিটি থেকে হোস্টেলে পৌঁছে জাফরিন তার রুমে গিয়ে ব্যাগটাও ঠিকমতো রাখতে পারল না। অমনি জুবরান ওকে কল দিল। জাফরিন কল তুলতে জুবরান তাকে হুকুমের স্বরে বলে উঠল, নিচে আয়, তোর হোস্টেলের নিচে আছে আমি। জাফরিন বিরক্ত হয়ে বলল। জুবরান জাফরিনের প্রশ্নের উত্তর না দিয়ে আবারও একইভাবে বলল, নাম। এটুকু বলেই আর কিছুই বলার সুযোগ না দিয়ে জুবরান কলটা কেটে দিল। জাফরিন পরিত্যক্ত বিরক্ত আপাতত এমনিতে একটু আগে একটা ভেজাল সামলে এলো হোস্টেলে এসে। কুলও পেল না তার আবার জুবরানও জ্বালাচ্ছে ওকে। ইদানিং জুবরানের এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যখন তখন জাফরিনকে ডেকে এনে গাড়িতে তুলে হুটহাট
যেখানে চাই মন চলে যায়। আগে থেকেই বলে কয়েকে রাখে না। জাফরিনকে সে ভালো মতো তৈরি হওয়ার সুযোগটুকু দেয় না। এটাই মূলত জাফরিনের বিরক্ত হওয়ার মূল কারণ। নিচে নেমে জাফরিন দেখল জোবরান তার গাড়ির পাশের সিটের জানালাটা খুলে রেখে আয়েশি ভঙ্গিতে বসে আছে। জাফরিন গাড়িতে উঠে বসে জোবরানকে নাটকীয়ভাবে প্রশ্ন করল, তোরা তো উপকৃত হওয়া লাগবে না। তোকে কে বলছে আমি তোকে আটকাবো? না, সোজা তুলে আছাড় মারব। কোনো সন্দেহ? তুই চাইলে করে দেখাতে পারি। জুবরান জাফরিনের দিকে এগোতেই জাফরিন পিছিয়ে এসে দুহাত সামনে রেখে জুবরানকে থামানোর ভঙ্গিতে বলল, এটা মানিস তাহলে? কি করবি আমাকে তুই শুনি? এক চুলো নড়াতে পারবি না আমার। জাফরিন কিছু একটা ভেবে দেখলো, সত্যি তো জুবরানের মতো এত দানবীয় বডি বিল্ডার হয়তো সে নিজের ট্রিক্স দিয়েও নাড়াতে পারবে না। আবার ভাবলো সে চেষ্টা করলে অবশ্যই পারবে। জাফরিন ভাবনার মানে জুবরান ফোড়ন কেটে বলল, তোর এসব ট্রিক্স আমার উপর কাজ করবে না। ওইসব ট্রিক্স মাস্টার আমি। ইটস ম্যাজিক। বাই দ্য ওয়ে, আমার সাবরিন আর ম্যাক্সের বাসে যাচ্ছি এখন। বছরখানিক হলো ওদের নিয়ে হয়েছে। গেলেই বুঝবি। জাফরিন কিছু ভেবে দেখো, সত্যি তো জুবরানের মতো এমন দানবী বডি বিল্ডার। মিনিট খানেকের মধ্যে জুবরানের গাড়ি গিয়ে থামলো সাবরিনাদের অ্যাপার্টমেন্টে। জাফরিন গাড়ি থেকে নেমে সামনে থাকা বিলাসবহুল আলিশান ভবনটির দিকে তাকালো। জুবরানও গাড়ি থেকে নেমে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারদের বলে তার গাড়ির ডিক্কি থেকে কার্টুন কার্টুন বক্স নামে ভেতরে নিতে বলে। জাফরিন একটু ভেতরে ঢুকলো। লিফট দিয়ে উপরে যেতেই জাফরিন দেখলো বাইরে যেমন আলিশান আর সুন্দর, ভেতরেও ঠিক তেমন মাইন্ড সিমে করা। জুবরানের বাড়ির মতো সব কলোতে মুড়ানো না। জুবরানকে সাবরিনাদের দরজায় বেল বাজাতেই সাবরিনা দরজা খুলে ওদের দুইজনকে দেখে খুশিতে এক এক করে জড়িয়ে ধরল। জাফরিন তখন বলল, সাবরিনা তাকে হাত ধরে ভেতরে নিতে নিতে বলল। জাফরিন ভেতরে যেতেই দেখলো বাকিরাও সেখানেই উপস্থিত। জাফরিনকে দেখে সবাই তাকে কাছে ডাকলো। সেও গিয়ে তাদের সাথে বসল। কেয়ারটেকাররা জুবরানের গাড়ি থেকে বক্সগুলো নিয়ে এক এক করে ভেতরে রাখছে। সাবরিনা সেটা দেখে জুবরানকে জিজ্ঞেস করলো, এখানে ফ্রেশ ফ্রুটস, তোর পছন্দের কিছু খাবার আর তোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যেন তোর কোনো কিছু সমস্যা না হয়। জুবরান মৃদু মুখে হাসি দিয়ে বলল, আমি এমনই। ইটস কংগ্রেচুলেশন, সাবরিনা আবেগী হয়ে বলল। জাফরিন শুধু তাকিয়ে তাদের কথা বোঝার অবুঝের মতো শুনে যাচ্ছিল। ওরা কি বলছে কিছুই তার বুঝে আসছে না। জাফরিন দেখে তার উদ্দেশ্যে সাবরিনা বলল। জাফরিন জুবারের দিকে একবার তাকিয়ে বলল। জাফরিন খুশির সংবাদ পেয়ে অবাক হয়ে বলল। সাবরিনা তাকে বিশ্বাস করতে আবারও বলল। অনামিকার নাম শুনে ধ্রুব খেকিয়ে উঠে বলল। আফরিন বোঝার ভঙ্গিতে বলল। অনামিকা ফাতেমাকে নিয়ে চলে আসার কথা শুনে সাফরিনের মন ভার হয়ে যায়। ফাতেমা তো ওকে বলেই দিয়েছে তার সামনে না আসতে। জুবরান সেই মন খারাপ ঠিকই লক্ষ্য করল।